সচিবালয় হট্টগোল, গণঅভ্যুত্থানে আহতদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের। ভারত থেকে হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা, অসন্তোষ জানালেও উত্তর দিচ্ছে না দিল্লি। কুইক রেন্টালের দায়মুক্তি বাতিল, দেশের সব বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ হাইকোর্টের। এসআলম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো, কাঁচামাল সংকটে বন্ধ অর্ধ ডজন কারখানা। 5,000 কোটি টাকা লোপাটের মেশিন বিএসপি এডুকেশন, লাপাত্তা কর্ণধর এমকে বাসার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে, নারায়ণগঞ্জের 2,500 ডাকাতদের নিজস্ব গ্রাম, জনপ্রতিনিধি আর পুলিশের মদতে রুটিন কাজের মতোই চলে ডাকাতি। গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত ও পুনর্বাসনের ব্যবস্থা করবে সরকার। দেশের সব সরকারি হাসপাতালে সারা জীবন বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বিকেলে আহত ছাত্র জনতার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের 6 উপদেষ্টা। এ সময় তাদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয়া হয়। মফির রহমানের সহায়তায় মানিক শিকদারের রিপোর্ট। জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবে আহতদের সুচিকিৎসা, পরিবারের পাশে দাঁড়ানো সহ বেশ কয়েকটি দাবি নিয়ে সচিবালয়ে যান আহত রোগী, তাদের স্বজন এবং ছাত্র জনতা। সচিবালয়ে আসার পর নিজেদের মাঝে বেশ কয়েক দফা বাক বিতণ্ডায় জড়ান আহতরা। একদল বলছে তারা তালিকা অনুযায়ী এসেছেন, আরেক দল বলছে কোনো তালিকা নয়, সবাইকে চিকিৎসা দিতে হবে। বিকেল 4:30টার পর বৈঠক শুরু হলে এতে সরকারের 5 উপদেষ্টা আসেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, উপদেষ্টা মাহফুজ আলম, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বৈঠকে উপস্থিত ছিলেন। আহতদের পক্ষ থেকে বেশ কয়েকজন কথা বলেন, তুলে ধরেন তাদের দাবি দাওয়া। সে সময় সমন্বয়করাও তাদের মতামত তুলে ধরেন। বৈঠক শেষে জানানো হয় আহতদের সুচিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কতটুকু উপকার হবে এই উন্নয়নের যে জটিল প্রক্রিয়া, সেটার কারণে একটু হয়তো দীর্ঘ হয়েছে, কিন্তু সেটার জন্য আমরা দুঃখিত। আমরা এটা এক্সপ্লেইন করব। শহীদ পরিবার, আহত এবং আহত পরিবারদের প্রতি দেই সরকারের জায়গা থেকে, বেসরকারি জায়গা থেকে, এবং আমরা আজকে একটি টাইমলাইন দেওয়া হলো যে 5 কর্মদিবসের মধ্যে একটি রূপরেখা দেওয়া হবে। 5 কর্মদিবসের মধ্যে রূপরেখা দেওয়া হবে বলেও জানানো হয়। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ভারতে থেকে মোবাইল ফোন ব্যবহার করে যে বিবৃতি দিচ্ছেন তা ভালোভাবে দেখছে না ঢাকা। এটি দিল্লিকে বারবার জানানো হয়েছে। এখন পর্যন্ত দিল্লি থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি। শেখ হাসিনা সম্পর্কে আজ এসব কথাই জানালো পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি দিতে না পারেন। এদিকে আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইচ কর্তৃপক্ষ এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বলে জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মে। সম্মানিত গণমাধ্যম, বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। জানান, সাবেক প্রধানমন্ত্রীর বিবৃতি নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করা হলেও মেলেনি ভারত সরকার থেকে কোনো সদুত্তর। তবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনা যেন ভারতে বসে বক্তৃতা বিবৃতি না দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাইকমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে
তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে। আমরা আসলে সত্যিকার অর্থে অফিসিয়ালি কোনো রেসপন্স পাইনি, বা তারা বিষয়টি দেখবেন এরকম জানিয়েছে। ভারতের ভিসা না পাওয়ায় তৃতীয় দেশের ভিসা প্রার্থীরা দিল্লির পরিবর্তে ভিয়েতনাম এবং পাকিস্তান থেকে ভিসা নিতে পারবেন বলেও জানান তিনি। তারা বারবারই তাদের জনবল সংকটের কথা বলে আসছে, যে কারণে আমরা এখন যেটা করছি যে তৃতীয় দেশে যে ভিসার আবেদন, ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী, সেটা আমরা তাদেরকে বলেছি যেন এটা একটু তারা জরুরি ভিত্তিতে এই বিষয়টি দেখে। এছাড়া ওই তৃতীয় দেশের যে ভিসা আবেদনের জন্য ভারতীয় ডাবল এন্ট্রি ভিসা প্রত্যাশী শিক্ষার্থী, বিশেষ করে রোমানিয়া, ফিনল্যান্ড, বুলগেরিয়া, এই ভিসার আবেদন গ্রহণ সহজীকরণের জন্য ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও আইন উপদেষ্টাকে হেনস্থার ঘটনায় সুইস কর্তৃপক্ষ পদক্ষেপ নিয়েছে বলে জানান মুখপাত্র। ঘটনায় জড়িত যারা আমাদের মিশনের একজন অফিসার এবং স্টাফ মেম্বার, তাদের বিরুদ্ধে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। ভারতের বাংলাদেশ বিরোধী প্রচারণাকে গুরুত্ব না দিয়ে পাকিস্তান ও চীনের সাথে সম্পর্ক উন্নয়নে গুরুত্ব দিচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশ বিরোধী অপপ্রচারে রাষ্ট্রীয় প্রতিবাদ করাও জরুরি। আদিত্য মামুনের রিপোর্ট। ভারতের পশ্চিমবঙ্গের বেসরকারি টিভি চ্যানেল রিপাবলিক বাংলায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ও চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ভিত্তিহীন আর গুজবের পসরা। অন্তর্বর্তী সরকারকে কোণঠাসা হেয় করার সাথে চালানো হয় বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে অপপ্রচার। বন্দর নগরী চট্টগ্রাম ঘিরেও রটানো হচ্ছে বানোয়াট খবর। এমন গুজবে কান না দিতে পরামর্শ এই বিশ্লেষকের। ট্রাম্প ইলেক্টেড হওয়াতে এখন ভারত মনে করে যে বৃহৎ শক্তি হিসাবে সে এখন পদচারণা করতে হলে বাংলাদেশের উত্তরাংশ ও চট্টগ্রাম অঞ্চলটা তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে। ভারতীয়দের অপপ্রচারের বিরুদ্ধে সরকার ও জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। আমাদেরকে দেখতে হবে যে ভারতের শত্রু দেশ কারা। দুটো দেশের সাথে আমাদের এখন সম্পর্ক আরও সুপ্রতিষ্ঠিত করতে হবে। একটি হচ্ছে চীন এবং অপরটি হচ্ছে পাকিস্তান। চীনের কাছ থেকে আমরা যতটুকু সাহায্য পাব সেটা নির্ভর করবে যে চীন ভারতের সাথে তার সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করে। সম্প্রীতির ক্ষেত্রে সবচেয়ে উদার বাংলাদেশকে নিয়ে ভারতীয় গণমাধ্যমের নেতিবাচক সংবাদগুলোর কঠোর প্রতিবাদের উপর জোর দেন সাবেক এই রাষ্ট্রদূত। সুসম্পর্কটাকে নষ্ট করার জন্যে মনে হয় যেন কোমর বেঁধে লেগেছে ভারতীয় গণমাধ্যম, এবং এটার পরিষ্কার বোঝা যায় আর কিছুই নয়, শেখ হাসিনা চলে যাওয়াতে তাদের যে কুম্ভীরাশ্রু বিসর্জন সেটারই বহিঃপ্রকাশ। এটা বাংলাদেশের তরফ থেকে প্রতিবাদ ইত্যাদি করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় করে, তবে এটা খুব জোরালো হয়েছে বলে আমি মনে করি না। সেই সাথে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই বিষয়ে সচেতন থাকার কথাও বলেন তিনি। ভুল বার্তা যেন বাংলাদেশ সম্পর্কে না যায়। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। আগামীর বাংলাদেশে কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও যাতে স্বৈরাচার হয়ে উঠতে না পারেন সেটা নিশ্চিত করার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের সকল সংস্কার প্রস্তাব বিএনপির দেয়া 31 দফায় আছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা নিশ্চিত করতে চাই, সর্বোচ্চ চেষ্টা থাকবে আমাদের, আগামীর বাংলাদেশে আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রীও স্বৈরাচারী হয়ে ক্ষমতার অপব্যবহার যেন করতে না পারে। বাংলাদেশে স্বৈরাচারী ব্যবস্থা যেন আর পুনরাবৃত্তি না ঘটে সেটি নিশ্চিত করতে বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় যাতে কেউ পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে না পারে। আমরা আইন, বিচার ও নির্বাহী বিভাগের মধ্যে ক্ষমতার ভারসাম্য রাখতে চাই। গণহত্যা চালানোর পরও ফ্যাসিবাদী শক্তি কিভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় ও রাজনীতি করার সাহস দেখায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে চায় বিএনপির প্রতিনিধি দল। সে সময় আহতরা তাদের চিকিৎসার জন্য সহযোগিতা চান। বিএনপির পক্ষ থেকে 5 লক্ষ টাকার অনুদান দেওয়া হয়। পরে সালাউদ্দিন আহমেদ বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিতে আর্থিক সহায়তা দিয়ে যাবে বিএনপি। প্রতিশ্রুতি দেন ক্ষমতায় গেলে জুলাই অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে পুনর্বাসন করার। একই সাথে উন্নত চিকিৎসার জন্য আহতদের বিদেশে নিয়ে যেতে সরকারের প্রতি আহ্বান জানান। দেখলাম যে দেশে সুচিকিৎসা সম্ভব নয়, সেগুলো আমরা চিহ্নিত করে অতি শীঘ্র সরকারের কাছে আহ্বান জানাই তাদেরকে যেন বিদেশে প্রেরণ করা হয়।
বিশেষ করে যারা চোখের আঘাত নিয়ে আছে, যারা এখানে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন এবং এমন কিছু ইনজুরি আছে শরীরে যে এখানে সুস্থ চিকিৎসা বাংলাদেশে হয়তো এত উন্নত চিকিৎসা সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হবে ততই ভালো। নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেয়া হবে। আজারবাইজানে COP29 সম্মেলনের ফাঁকে AFP-কে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কাজে দেশের সবাইকে এক হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আশরাফ শুভর রিপোর্ট। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 অংশ নিতে আজারবাইজান সফর করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে ফরাসি বার্তা সংস্থা AFP-কে সাক্ষাৎকার দিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশের নির্বাচন কবে হবে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, রাষ্ট্র সংস্কারের গতির উপর নির্ভর করছে বাংলাদেশের জাতীয় নির্বাচন। প্রধান উপদেষ্টা জানান, স্বৈরাচারী সরকারের পতনের পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে সংস্কার প্রয়োজন। প্রতিশ্রুতি অনুযায়ী দেশকে ভোটের জন্য প্রস্তুত করা মাত্রই নির্বাচন দেয়া হবে। That's a promise that we made that as soon as we are ready we'll have the elections so the elected people can take over, run the country. তবে দ্রুত সংস্কার কাজ শেষ করার জন্য দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দেন ডক্টর ইউনূস। তার সরকারের মেয়াদ কতদিন থাকবে এমন প্রশ্নে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যত কম হয় ততই ভালো। দ্রুত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করাই তাদের লক্ষ্য। এছাড়া দেশের বিভিন্ন সেক্টরে অস্থিতিশীলতা সমাধান করে তার সরকার শান্তিপূর্ণ সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। আশরাফ শুভ, একুশে টেলিভিশন। সাংবিধানিক সীমারেখা অতিক্রম করায় আইন করে কুইক রেন্টালের দায় মুক্তি বাতিল করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই রায় দেয়। একই সাথে বন্ধ বিদ্যুৎ কেন্দ্রগুলো সচলের নির্দেশও দিয়েছে উচ্চ আদালত। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইন করে আওয়ামী লীগ সরকার। এতে বলা হয় কুইক রেন্টাল নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ওই আইনে ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে দেয়া হয় একক ক্ষমতা। আগস্টে কুইক রেন্টালের দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। রায়ে আদালত বলেন, দায়মুক্তি দিয়ে করা আইন অবৈধ। ক্রয় সংক্রান্ত বিষয়ে একক ব্যক্তিকে দেয়া ক্ষমতা সংবিধান পরিপন্থী। ৬-২-কে অসাংবিধানিক ঘোষণা করেছেন। অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। ব্যক্তিগত উদ্যোগে যে চুক্তিগুলি হয়েছে ওইগুলি সরকার পুনর্মূল্যায়ন করতে পারবে। যাদের সাথে চুক্তি হয়েছে তাদের সাথে আবার নেগোশিয়েট করতে পারবে দরকার হলে। আইনজীবী বলেন, লুটপাটকে আইনি ভিত্তি দিতেই এই আইনটি করে আওয়ামী লীগ। বিদ্যুৎ সরবরাহ করুক বা না করুক তারা পুরো টাকা পাবে। মানে 100 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র সে 20 মেগাওয়াট সাপ্লাই দিচ্ছে, কিন্তু 100 মেগাওয়াটেরই টাকা পাবে। অর্থাৎ এটা আসলে এটা লুটপাটের বিশেষ বিধান আইন হয়ে গেছে। আদালতে আপনি যেতে পারবেন না, এটা কোনো এই ইনডেমনিটি কোনো আইন করে দিতে পারে না। ওই জন্য আদালত বলেছে যে 9 ধারা যেটা আদালতের এখতিয়ার রহিত করেছে, এই ধরনের কোনো আইন সংবিধানের অধীনে হতে পারে না। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশ কয়েকটি ভাড়া ও দ্রুত ভাড়া ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়। এসব কেন্দ্র থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ কিনতে জনগণের টাকা থেকে অনেক টাকা ভর্তুকি দিতে হয়। এ নিয়ে সমালোচনা হলে বৈধতা দিতে আইনটি করা হয়। শাকির আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। বিতর্কিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো। ঝুঁকি থাকায় গ্রুপটির কাঁচামাল আমদানিতে এলসি বা ঋণপত্র খুলতে রাজি হচ্ছে না কোনো ব্যাংক। কাঁচামাল সংকটে বন্ধ হয়ে গেছে এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম সুগার সহ অন্তত অর্ধ ডজন কারখানা। এই গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলোর অবস্থাও খুবই নাজুক। হিরোজুম্মানের রিপোর্ট। ঋণের নামে ব্যাংক লুটের অন্তত 1.5 লাখ কোটি টাকা নিয়ে পলাতক বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। বিপুল এই অর্থের বেশিরভাগই পাচার হয়েছে। ঋণ আদায় না হওয়ায় বিপদে ব্যাংকগুলো।
এমন বাস্তবতায় শতভাগ মার্জিন ছাড়া এস আলম গ্রুপের এলসি খুলতে রাজি হচ্ছে না কোনো ব্যাংক। কাঁচামাল সংকটে বন্ধ এস আলম সুগার, এস আলম ভেজিটেবল অয়েল সহ গ্রুপটির অর্ধ ডজন কারখানা। এমন অনেক ঋণ আছে যেগুলোর কোনো বেনামি, অর্থাৎ ওর এগেইনস্টে কোনো প্রতিষ্ঠানে নেই, কোনো মর্টগেজে দেওয়া হয়নি, তারপরেও কিন্তু তাদেরকে লোন দেওয়া হয়েছে। এটার পিছনে যারা জড়িত ছিল তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনলেও একটা ভালো মেসেজ যাবে। প্রয়োজনে বেক্সিমকো গ্রুপের মতো রিসিভার নিয়োগ দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। এস আলমের ব্যক্তি হিসেবে তার দোষ থাকতে পারে, তাকে আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে, তার শাস্তি হতে পারে, এখানকেও রিসিভার দেওয়া উচিত। এদিকে এস আলমের পাচার করা অর্থ ফেরত আনতে কেন নির্দেশ দেয়া হবে না জানতে চেয়ে এরই মধ্যে রুল জারি করেছে হাইকোর্ট। যে টাকাটা পাচার হয়েছে সেই টাকাটা ফেরত নেওয়ার জন্য, রিপ্যাট্রিয়েট করার জন্য কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে সোফার বাই বাংলাদেশ ব্যাংক অ্যান্ড বিএফআই। হিরোজুম্মান, একুশে টেলিভিশন, ঢাকা। হাজার হাজার কোটি টাকা লোপাটের মেশিন হিসাবে এমকে বাশার গড়ে তুলেছেন এডুকেশন গ্রুপ। দেশব্যাপী ক্যামব্রিয়ানের অসংখ্য ব্রাঞ্চ, সিস্টার কনসার্ন খুলে শিক্ষার্থীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকায় কিনেছেন জমি। কেবল চলতি বছরে শেয়ারই কিনেছেন 507 কোটি টাকার। উচ্চশিক্ষার্থে বিদেশে পাঠাবার নাম করে টাকা হাতিয়ে অফিসে তালা ঝুলিয়ে সটকে পড়েছেন ক্যামব্রিয়ান গ্রুপের চেয়ারম্যান এমকে বাশার। শিক্ষা দুর্নীতি নিয়ে আদিত্য মামুনের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। লায়ন বাশারের প্রতারণার শিকার শিক্ষার্থীরা তাদের অধিকার আদায়ে মাঠে নেমেছেন, কিন্তু তারা হাজার কোটি টাকা ফেরত পাবেন কিনা জানেন না। শিক্ষার্থীদের অভিযোগে অনুসন্ধানে দেখা যায় গুলশানের সব অফিস তালাবদ্ধ। কাউন্সেলিং, রিফান্ডিং, ভিসা প্রসেসিং অফিসগুলোতেও কাউকে পাওয়া যায়নি। ক্যাম্বিয়ান এডুকেশন গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের একটি আকর্ষণীয়, লোভনীয় এবং চটকদার বিজ্ঞাপন। যে বিজ্ঞাপনের মূল বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদেরকে প্রলোভন দিয়ে তাদের ফাঁদে ফেলা। ধার দেনা আর জমি বিক্রি করে যারা বিদেশ গমনের প্রত্যাশায় ক্যামব্রিয়ানকে টাকা দিয়েছিলেন, এমন ভুক্তভোগী 2 শিক্ষার্থীকে পায় একুশে টেলিভিশন। ওনারা আমার সেমিস্টারের টাকা নিয়েছে ঠিকই আমার কাছ থেকে 12,86,000 টাকা, কিন্তু একটা টাকাও ওনারা কানাডিয়ান ইউনিভার্সিটিতে জমা দেন। তো আমি ওই টাকা ফেরত নিতে এসেছিলাম, এখন দেখি সব বন্ধ। বিদেশে পরবর্তীতে যে আবার ট্রাই করবে বাইরে যাওয়ার জন্য, সেটাও করতে পারতেছে না। 2 শিক্ষার্থীকে সাথে নিয়ে ক্যামব্রিয়ানের আরও অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোতে যায় 21। লায়ন এমকে বাশারের প্রতারণার বিষয়ে জানে আশপাশের আরও প্রতিষ্ঠান, যেন লায়ন বাশারের সহজাত প্রবণতাই প্রতারণা। চকচকে আর জাকজমকে ঠাসা অফিস হলেও লায়ন এমকে বাশারের মস্তিষ্কে দুর্নীতির বাস। লোভ আর চাতুর্যের সম্মিলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন হ্যামিলনের বাঁশিওয়ালা। অফিসটি তালাবদ্ধ, সেটি বিএসবি ক্যামব্রিয়ানের। এখানেই স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের নামে শত শত স্টুডেন্টের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। তারপর তালাবদ্ধ করে তারা পালিয়ে গেছে। প্রতারণার অভিযোগের বিষয়ে জানতে গুলশান সার্কেল 2 এবং নতুন বাজার ক্যামব্রিয়ানের অফিসে গিয়েও পাওয়া যায়নি লায়ন বাশারকে। 01817 যে নম্বরে কল দিয়েছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। অসংখ্য ভুক্তভোগীর মামলা কেন নেওয়া হচ্ছে না জানতে পাওয়া যায়নি থানার ওসিকেও। অভিযোগ আছে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের টাকায় বসুন্ধরা আবাসিক এলাকায় কিনেছেন জমি। খান ব্রাদার্স নামে একটি গ্রুপ অফ কোম্পানির 500 কোটি টাকার শেয়ারও কিনেছেন লায়ন বাশার। তারা আমাকে সেখানে নিয়ে যায় এবং ভুক্তভোগীরা বলছেন লায়ন বাশার শিক্ষার জন্য ক্ষতিকর এক নাম। দ্রুত নিয়ে আমাকে রেজিস্ট্রেশন করে ফেলে, টাকা নেওয়ার পরে তারা আমার কোনো কথাই কর্ণপাত করে না। যখন আমি কাউন্সিলের কাছে যাই তখন তারা আমাকে ঢুকতে দেয় না। লায়ন এমকে বাশার হচ্ছে শিক্ষার মাফিয়া। উনি শিক্ষা নিয়ে প্রতারণা করে আসছে, এটাকে পুঁজি করে উনি সবার সাথে প্রতারণা করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়েছে। শুধুমাত্র যে বিএসবি গ্লোবাল তা না, ওনার যে অঙ্গ প্রতিষ্ঠান আছে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, সবগুলারই একই অবস্থা। দ্রুতই ভিসার নামে প্রতারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আরও ক্ষতির মুখে পড়বে শিক্ষা ও অর্থনীতি বলে মনে করেন ভুক্তভোগী ছাত্ররা। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের 2500 এখন ডাকাতের জনপদ।
সেখানে আছে ডাকাতদের নিজস্ব গ্রাম। তারা নিজ উপজেলার পাশাপাশি ডাকাতি করেন আশপাশের উপজেলা জেলায়ও। নিজেদের ডেরাই নিয়ে ২১ টেলিভিশনের সাথে কথা বলেছে ডাকাতরা। জানিয়েছে জনপ্রতিনিধি আর পুলিশের মদদেই বাড়িঘর কিংবা রাস্তাঘাটে ডাকাতি চলে রুটিন কাজের মতোই। সহকর্মী রবিউল ইসলামকে সঙ্গে নিয়ে ডাকাত নিয়ে আলী আহমেদের অনুসন্ধানী প্রতিবেদন। মোবাইল আমরা ডাইতে লেগে ওটা চৌকা মেলাইতে। নারায়ণগঞ্জের ২৫০০ সেখানে ডাকাতরা বিচরণ করে নির্ভয়ে। রাত হলেই ডাকাতরা হামলে পড়ে বিভিন্ন বাড়িতে। ডাকাত ৩ জন ঢুকছে, মাই যে ঘরে কইতাছে কানের জিনিসটি দে, হয়তো একটু দেরি হয়ে গেছে, দুইটা শটকনা দিছে আমার গলাতে ছুরি ধরছে, যদি লড়াস তো জীবনে মেরালাম, লড়ার কোনো ক্যাপাসিটি নাই। বাড়িঘরের পাশাপাশি রাতের সড়কও হয়ে ওঠে ডাকাতের বিচরণ ক্ষেত্র। কবরস্থানের খাসা নাই না, রাস্তার মাঝে দিয়া রাখে নোমালদা সামনে দা বাড়ি মাছ হওয়া গানেছি, তারপর গাড়ি নিয়ে ৫ জনকে বাইন দেয়া কবরস্থানের ভিতরে ফালাই দিয়ে গেছে আর তার গাড়িটা নিয়ে গেছে। ২৫০০ আছে ডাকাতদের আলাদা গ্রামও। চুরি করতো, ডাকাতি করতো, এমনি বদলাম হয়েছে, এর লাগে নাম বদলাইছে। ওদের সাথে গ্রামে মনে অশান্তি আছিল, চোর ডাকাতি করছিল। সব জায়গায় ডাকাইতেছে, নামটা কিন্তু মর্দার সাথে। ২১ টেলিভিশনের অনুসন্ধানী টিম কথা বলে ডাকাতদের সাথে। চোখ বেঁধে তারা নিয়ে যায় তাদের ডেরায়। গাড়ি ঘোড়া আটকাইয়া যেটা লেগে যায় এটা দিয়ে দিল, আর এরা মারা দূরে খায় না, এরা জায়গা সুন্দর করে ৬ মাই দিকে ভাগাভাগি করে। মানে বড় লিডার যে গেলে আপনার ৩ ভাগের ২ ভাগ ওরা নিত আর ১ ভাগ আঙ্গুর দিত। বিভিন্ন জেলায় গেছি, বোম মাইরা কোবাইয়া আমরা চলে এসেছি। স্মরণই পাইছি মনে করেন ৬ কেজির মতো নই। ডাকাতি করলেও তাদের এই জীবন নিয়ে রয়েছে অতৃপ্তি। শুকনা গুয়ের মতন ফুগাইলে ভয় কয়, কাঁচা হইলে ভয় কয়, সবাই মন দূরে দূরে কয় সি 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 খারাপ লোক। রাইত তার লাগা ফালাইয়া, দিনও ফালাইয়া তার লাগা। এটি আমরা এখন আর করবো না, ডাইল ভাত খাইয়া মাটির তলে হইতে এটি আমাকে ইচ্ছা। জনপদের স্বস্তি আনতে আইনের কঠোর প্রয়োগ ও ডাকাতদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে রাষ্ট্রকে ব্যবস্থা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অপরাধের ভাগবটরার অংশীজন যখন কেউ হয়ে থাকেন বা হয়ে যান, তখন তারা সেই অপরাধটা নিয়ন্ত্রণ করতে চাইবে না। দেশের ভিতরে সর্বোচ্চ নীতি নির্ধারণী বডি, তাদেরকে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করে এলাকায় যে প্রভাবশালী রাজনীতিবিদ তাদের সাথেও কথা বলতে হবে, আবার পুলিশকেও নির্দেশনা দিতে হবে, এবং তাদের সাথে কথা বলে তাদের কাউন্সেলিং করে মাইন্ডসেট থেকে বেরিয়ে আসতে হবে। অপরাধ জগতের এই মানুষগুলোকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে না পারলে অনিশ্চিত থেকে যাবে মানুষের স্বাভাবিক জীবনযাপন। আলী আহমেদ, ২১ টেলিভিশন, নারায়ণগঞ্জ। দর্শক, এই বিষয়ে বিস্তারিত দেখবেন রাত ৯:৩০ ২১-এর চোখ অনুষ্ঠানে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। গণহত্যা মামলায় পুলিশ কর্মকর্তা আলেপ রিমান্ডে, কারাগারে সাবেক এমপি সোলাইমান ও মুকুল। আবার আমন্ত্রণ সন্ধ্যার ২১ সংবাদে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সৌজন্য দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন ড মোহাম্মদ ইউনূস। কর্মসূচির ধারাবাহিকতায় সাইড লাইনে দেখা করেন আজারবাইজানের প্রেসিডেন্টের সঙ্গে। শুভেচ্ছা বিনিময় শেষে পারস্পরিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এবং চলমান সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন আজারবাইজানের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের সাথে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধি দল। প্রায় ১ ঘণ্টার বৈঠক শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, জুলাই আগস্ট গণহত্যার বিচারে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিয়ে আলোচনা হয়েছে। শাকির আরজুর রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার বিচার যখন শুরু হওয়ার অপেক্ষায়, ঠিক তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন মার্কিন ৬ সদস্যের প্রতিনিধি দল। দুপুর ২টায় শুরু হওয়া সেই বৈঠক চলে ৩টা পর্যন্ত। বৈঠকে গুরুত্ব পায় জুলাই আগস্ট গণহত্যার বিচার নিয়ে জবাবদিহিতা ও স্বচ্ছতা। পরে প্রতিনিধি দল জানায় বিষয়টি আলোচনা হয়েছে। এর আগে সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম ও আইন উপদেষ্টার। সেখানে ফরেনসিক এভিডেন্স নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সহযোগিতা চায় প্রসিকিউশন টিম।
আগামী 18 নভেম্বর আনিসুল হক, সালমান এফ রহমান সহ গ্রেফতার থাকা 10 মন্ত্রী, 2 উপদেষ্টাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর যাত্রাবাড়িতে গণহত্যার মামলায় অতিরিক্ত পুলিশ সুপার আলিব উদ্দিনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এছাড়া পৃথক হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও আলী আজম মুকুলকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। বুধবার বরিশাল থেকে অতিরিক্ত পুলিশ সুপার আলিব উদ্দিনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হলে 5 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগে বলা হয়, জুলাই আগস্টে রাজধানীর যাত্রাবাড়িতে গণহত্যার সঙ্গে এই পুলিশ কর্মকর্তা জড়িত ছিলেন। শুনানি শেষে পুলিশ কর্মকর্তা আলিব উদ্দিনকে 2 দিনের রিমান্ডে পাঠানো হয়। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপিত করেন এবং তার বিরুদ্ধে রিমান্ড প্রার্থনা করেন। তার পক্ষে তার আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি পর বিজ্ঞ আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রাজধানীর মিরপুর মডেল থানা ও চকবাজার থানার 2 হত্যা মামলায় বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হয় হাজী সেলিম পুত্র ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য সোলাইমান সেলিম এবং ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে। আদালতে মামলার মূল নথি না থাকায় রিমান্ড শুনানি পিছিয়ে সোলাইমান সেলিমকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত। যেহেতু আজকে মূল নথি ছিল না, নথিটি আমাদের উচ্চ আদালতে ছিল, সেই জন্য তার রিমান্ড প্রার্থনা আজকে শুনানি হয় নাই। পরবর্তীতে নথিসহ এবং আসামিকে হাজির করে তার রিমান্ডের প্রার্থনা বিষয়টি শুনানি হবে। যেহেতু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, সে কারণে তার এই যে রিমান্ডের বিষয়টা, সেই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই, যেহেতু এছাড়া তার সংশ্লিষ্টতার কোনো কিছু উল্লেখ নাই। এছাড়া মিরপুর মডেল থানার নাহিদুল ইসলাম হত্যা মামলায় ভোলা 2 আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই আসামি জামিনের বিরোধিতা করি। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য মাঠে নামাটা দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বলছেন, পতিত সরকারের লোকজনের কাঁধে ভর করে অন্তর্বর্তী সরকার চলছে বলেই এমনটা হচ্ছে। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। জাতীয় প্রেস ক্লাবে অন্তর্বর্তী সরকারের আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ ও ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে আয়োজিত সভায় যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজকে দেশের মানুষের কথা ভাবেন, আজকে জাতীয় দলগুলোর কথা ভাবেন। সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হলে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিতে হবে। সংস্কার শেষ করবেন কোথায় এরকম বলবার জায়গা নাই। এই সরকারকে বলতে হবে বা আমরা তাদেরকে বলতে পারি, আপনি কি কারণে কতদূর সংস্কার করবেন। কিন্তু প্রধান কাজ কি আপনার? প্রধান কাজ হচ্ছে আপনি গণতন্ত্র নির্মাণ করবার জন্য একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবেন। এই সময় বিএনপি নেতা আব্দুস সালাম বলেন, পতিত সরকার যেমন ভারতের প্রেসক্রিপশনে দেশ চালিয়েছে, অন্তর্বর্তী সরকারও সে পথে হাঁটছে। আন্দোলনের আহত জনতা চিকিৎসার খরচের জন্য মাঠে নামে, এটা দুর্ভাগ্যজনক। ধৈর্য তো ধরে আছে, কিন্তু ধৈর্য ধরার মধ্যে আপনি বলতেছেন নির্বাচন পিছাবেন, সেটাও সবাই মেনে নিছে, কিন্তু যেগুলো বেসিক নিড, অতীব জরুরি, সেগুলো তো আপনি দিতে পারছেন না। আজকে যারা পঙ্গু হয়েছে, আহত হয়েছে, তাদের চিকিৎসা দিতে ধৈর্য ধরতে হবে কেন? এটা তো একদম ফার্স্ট প্রায়োরিটি হবে আপনার। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান ব্যর্থ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন রাজনৈতিক নেতারা। ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারকে সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করার দাবি তাদের। সারা দেশের জনগণ, সমস্ত রাজনৈতিক দল, যুবক তরুণ সবাই বৈষম্য বিরোধী, এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না। মাহিলা ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সংস্কৃতি সরকার। পারিবারিক কারণে রংপুরের শহীদ আবু সাইদের পরিবারের 2 ভাই রমজান আলী ও আবু হোসেন বসুন্ধরা গ্রুপের দেয়া চাকরি ছেড়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা। দুপুরে পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের শহীদ আবু সাইদের বাড়িতে গিয়ে 2 ভাই রমজান আলী ও আবু হোসেনকে বাসায় পাওয়া যায়নি। তাদের বড় ভাই ফজলু মিয়া ও চাচাতো ভাই রফিকুল ইসলাম জানান, বসুন্ধরা গ্রুপ তাদের এক ভাই রমজান আলীকে নিউজ 24 এবং আরেক ভাই আবু হোসেনকে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকা অফিসে চাকরি দিয়েছিল। কিন্তু বাড়িতে বৃদ্ধ বাবা মকবুল হোসেন ও মা মনোয়ারা বেগমের অসুস্থতার কারণে তাদের চিকিৎসা ও দেখাশোনা করতে চাকরি ছেড়ে দেন বলে জানান স্বজনেরা। বাবা মা অসুস্থ কারণে চাকরিটা করতে অক্ষম।
অ্যাডজাস্ট হতে পারেনি, কারণ পারিবারিক সমস্যার কারণে এবং বাবা মা অসুস্থতার কারণে চাকরিতে তারা অ্যাটেন্ড করতে পারেনি। সুনামগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত 10 জন। দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা শুরু হলে সাধারণ শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসমা আরামিতু জানান, অনুপ্রবেশকারী ঢুকে পড়ায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ নাজমুল হক জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদ। মানিকগঞ্জের আড়িচা ঘাটে আগুনে পুড়েছে বিআইডব্লিউটি এর ড্রেজারের ভাসমান পাইপের শতাধিক ফ্লোটার। সকালে যমুনার পাড়ে বিআইডব্লিউটি অফিসের সামনে ফ্লোটারে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফ্লোটার দিয়ে ড্রেজার পাইপগুলো নদীতে ভাসিয়ে রাখা হয়। আগুনে প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ এখনও জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিআইডব্লিউটি এর ড্রেজার বেসের সামনে ড্রেজারের যে প্লাস্টিকের পাইপ এইগুলোতে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে আমাদের আড়িচা স্থলকাম নদী ফায়ার স্টেশনেতে 2টা ইউনিট ওয়ার হাউস ইন্সপেক্টর নাদির নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌঁছায় দেখতে পায় যে ড্রেজারের যে পাইপ বড় বড় প্লাস্টিক পাইপ সেগুলোতে আগুন জ্বলতেছে। তাৎক্ষণিকভাবে যেহেতু নদীর ধারে পাম্প সেট করে আগুন নির্বাপন করতে শুরু করে। প্রয়াত দাবাড়ু গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ত্রী সন্তানের পাশে দাঁড়ালেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সংকটে দিন পার করা জিয়ার পরিবারকে 5 লাখ টাকা দিয়েছেন দেশসেরা এই ওপেনার। বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান 4 মাস আগে দাবার কোর্টেই প্রাণ হারান। একমাত্র সন্তানকে নিয়ে এরপর থেকে বিপদের মধ্যে দিন কাটাচ্ছেন কিংবদন্তি দাবাড়ু জিয়ার স্ত্রী। মৃত্যুর পর ক্রীড়াঙ্গনে অনেকে সাহায্যের আশ্বাস দিলেও বাস্তবে কিছুই পায়নি পরিবার। এরই মধ্যে এগিয়ে এলেন তামিম। গণমাধ্যমের মুখোমুখি হয়ে জিয়ার স্ত্রী বলেছেন, অর্থ সহায়তা ছাড়াও যে কোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তামিম। ওনার সাথে দেখা করতে পেরে অনেক ভালো লাগছে। উনি অনেক আমাকে সাজেশন দিল, অ্যাডভাইস দিল লাইফের ব্যাপারে। এটা অনেক ইন্সপায়ারিং একটা মুহূর্ত ছিল। আমার ছেলেকে যে কি ভালো উপদেশ দিল, সুন্দর সুন্দর কথা বললো, হ্যাঁ এটা অবশ্যই চলার পথে অবশ্যই ভালো হবে, এই আর কি। এরই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সচিবালয়ে হট্টগোল, গণঅভ্যুত্থানে আহতদের 7 দাবি মেনে নেওয়ার আশ্বাস সরকারের। ভারত থেকে হাসিনার বিবৃতি পছন্দ করছে না ঢাকা, অসন্তোষ জানালেও উত্তর দিচ্ছে না দিল্লি। কুইক রেন্টালের দায়মুক্তি বাতিল, দেশের সব বন্ধ বিদ্যুৎ কেন্দ্র সচলের নির্দেশ হাইকোর্টের। এসালম গ্রুপ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ব্যাংকগুলো, কাঁচামাল সংকটে বন্ধ অর্ধ ডজন কারখানা। 1000 কোটি টাকা লোপাটের মেশিন বিএসবি এডুকেশন, লাপাত্তা কর্ণধর MK বাশার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।